হ্যালো এভরিওয়ান, আমার জাভা যে গ্রুপ ভার্চুয়াল মিটআপ কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের জানান। আমাদের এই যে ইউটিউবে যে অংশে আপনারা দেখছেন সেখানে একটা চ্যাট অংশ, চ্যাট বক্স আছে, যাতে আমরা এই সেশনটা অনেক বেশি ইন্টারেক্টিভ করতে পারি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ওয়ার্কিং উইথ দি ক্লাউড, এ কম্পারিজন অফ দি থ্রি মেজর ক্লাউড প্রোভাইডার। আপনারা জানেন যে এখন ক্লাউড প্রোভাইডারদের মধ্যে AWS, Azure এবং গুগল ক্লাউড সবচেয়ে বেশি শোনা যায়, সবাই বেশি ইউজ করে। তো এদের মধ্যে এই যে কম্পারিজনটা একটা ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাহমিদ নবী। উনি লজিক মনিটর একটা কোম্পানিতে কাজ করছেন, যেটা ইউএস এর একটা সফটওয়্যার কোম্পানি, আপনার সান্তা বারবারা ক্যালিফোর্নিয়াতে। সো আজকে মূলত উনি আমাদেরকে এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন। তো ধন্যবাদ। আশা করি সবাই যারা এই সেশনে জয়েন করছেন ভালো আছেন। তো আর কি আমি প্রেজেন্টেশনটা শুরু করার আগে আর কি কিছুটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে আর কি আমি কি টাইপের কাজ করি এবং কি কারণে আর কি আমি এই টাইপের কম্প্যারিজন করতে পারছি। যেটা হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করি সেটা বেসিক্যালি হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং সফটওয়্যার ডেভেলপ করে। তো আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওর একটা বড় অংশ হচ্ছে ক্লাউড মনিটরিং, এবং আর কি আমি সেই ক্লাউড মনিটরিং এর অন্যতম প্রাইমারি সফটওয়্যার ডেভেলপার। এই কারণে যেটা হয় যে আমার খুব রেগুলারলি AWS, Azure এবং গুগল ক্লাউডের সাথে ইন্টারঅ্যাক্ট করার আগে এইভাবে করতে গিয়ে গত 2.5 বছরে আমার এই 3টা কোম্পানির ক্লাউড সার্ভিসের ব্যাপারে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। আমি আজকে অ্যাকচুয়ালি সেই অভিজ্ঞতাগুলোই শেয়ার করতে চাচ্ছি। তো আমি এখন আর কি আমার প্রেজেন্টেশন শুরু করে দিচ্ছি। ওকে, আজকে আমরা প্রথমে এই এই বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই 3টা ক্লাউড প্রোভাইডারের যে রিসোর্স মডেল এবং হায়ারার্কি আছে সেগুলো। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা এদের সাথে ইন্টারঅ্যাক্ট যে করব, আমরা কিভাবে নিজেদেরকে অথেন্টিকেট করব প্রোগ্রামেটিক্যালি, এবং আর কি যে আমরা যে এদের সাথে ইন্টারঅ্যাক্ট করব আমাদের যে বিভিন্ন রোল এবং অ্যাক্সেস আছে সেগুলোর মডেল এই 3টা ক্লাউড প্রোভাইডারে কিভাবে ডিফার করে। তারপর আর কি যেহেতু আমরা একজন ডেভেলপার পার্সপেক্টিভ থেকে আজকে সেশনটা করছি, সো আর কি আমরা এই 3টা ক্লাউড প্রোভাইডারদের যে বিভিন্ন এপিআই এবং জাভা এসডিকে আছে এই 3টার বিভিন্ন ইন্টারেস্টিং প্রপার্টির ব্যাপারে কিছু ডিসকাশন করব। ফাইনালি আমি নিজের আরো কিছু পার্সোনাল অবজারভেশন বলতে চাই, যেগুলো আর কি আমার এই গত 2.5 বছর কাজ করে আমার যেসব জিনিসপাতি আমি দেখেছি। Okay, let's get started with resource model and hierarchy. এখন প্রথমে যেটা AWS এর রিসোর্স মডেল এবং হায়ারার্কি নিয়ে বলতে চাই, সেটার ক্ষেত্রে যেটা যে আর কি যে 3টা ক্লাউড প্রোভাইডারদের মধ্যে AWS অ্যাকচুয়ালি সবার চেয়ে পুরাতন, এবং এই কারণে আর কি এর অনেক কিছুই অন্য 2 জনের তুলনায় কিছুটা সিম্পলার। যেরকম আর কি যে এই ক্ষেত্রে AWS এর ক্ষেত্রে প্রাইমারি এন্টিটিটা হচ্ছে আপনি যে AWS অ্যাকাউন্টটা খুলছেন সেটা। এবং প্রাইমারি এন্টিটি বলতে আমি কি বোঝাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে যে আপনি যে ক্লাউড রিসোর্স তৈরি করবেন সেটা কোন এন্টিটির আন্ডারে আপনি তৈরি করবেন, এবং কোন এন্টিটির আন্ডারে বেসিক্যালি AWS আপনাকে বিল করবে। আমি প্রাইমারি এন্টিটি বলতে সেই জিনিসটা বোঝাচ্ছি। তো AWS এর ক্ষেত্রে প্রাইমারি এন্টিটিটা ডাইরেক্টলি হচ্ছে আপনার যে AWS অ্যাকাউন্টটা খুলবেন সেটা, এবং
প্রাইমারি এন্টিটির ভিতরেও অনেক ক্ষেত্রে বিভিন্ন এক্সট্রা হায়ারার্কি থাকে, কিন্তু এডব্লিউএস এর ক্ষেত্রে বেসিক্যালি ব্যাপারটা ফ্ল্যাট। আপনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের আন্ডারে আপনি ক্লাউড রিসোর্স তৈরি করবেন। এডব্লিউএস এর যে ব্যাপারটা ইউনিক অন্যান্য ক্লাউড প্রোভাইডারদের তুলনায়, সেটা হচ্ছে যে এডব্লিউএস এর ব্যাপারে রিজিয়নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি আপনার অ্যাকাউন্টের আন্ডারে আপনি প্রথমে একটা ডিফল্ট রিজিয়ন দিয়ে স্টার্ট করবেন, ইউএস ইস্ট 1, এবং আর কি আপনি রিসোর্স বেসিক্যালি তৈরি করবেন, তার প্রথম যে চয়েসটাই হবে সেটা হচ্ছে আপনি কোন রিজিয়নে আপনি আপনার রিসোর্সটা তৈরি করবেন। প্রথমে আপনি রিজনটা চয়েস করবেন, তারপর আপনি আপনার রিসোর্সটা তৈরি করবেন। এবং এটা তৈরি করতে গিয়ে আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আ- সব সার্ভিস সকল রিজিয়নে অ্যাভেলেবল না, এটাও আপনার চোখে পড়বে। এবং আর কি প্রতিটা যে রিসোর্স তৈরি করবেন, সেই প্রতিটা রিসোর্সেরই একটা নিজস্ব ইউনিক আইডেন্টিফায়ার আছে, সেটার নাম হচ্ছে অ্যামাজন রিসোর্স নেম অথবা এআরএন। তো বিভিন্ন ডিফারেন্ট সার্ভিসের ক্ষেত্রে, এবং অ্যাকচুয়ালি জাস্ট খালি সার্ভিসও না, আপনি যে ইউজার তৈরি করবেন বা পলিসি তৈরি করবেন, এগুলোরও অ্যাকচুয়ালি রিসোর্স নেম আছে এআরএন। এগুলো দিয়ে বেসিক্যালি অ্যাকচুয়ালি অ্যামাজন ইন্টারনালি এই বিভিন্ন রিসোর্স গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করে। কিন্তু এডব্লিউএস এর প্রচুর সার্ভিস আছে, তো আর কি সমস্তগুলোই যে রিজিয়ন বেস তা না, কিছু কিছু সার্ভিস আছে যেগুলো অ্যাকচুয়ালি গ্লোবাল, মানে আর কি যে আপনি জাস্ট কোনো স্পেসিফিক রিজিয়নে সেগুলোকে তৈরি করবেন না, সেগুলো আহ, আপনি বেসিক্যালি একটা গ্লোবাল বেসিসে তৈরি করবেন। যেরকম হচ্ছে এডব্লিউএস এর যে স্টোরেজ সার্ভিসটা আছে S3, সেটা বেসিক্যালি একটা গ্লোবাল সার্ভিস যে আর কি যে, এবং ওটার একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে আর কি যে আপনার যে আপনি S3-তে বেসিক্যালি একটি স্টোরেজ বাকেট তৈরি করেন, এবং বাকেটটার নাম অ্যাকচুয়ালি গ্লোবালি ইউনিক হতে হবে। মানে আর কি যে আমি যদি একটা বাকেট তৈরি করি, আপনি সেই নামে কোনো বাকেট তৈরি করতে পারবেন না। ঠিক একইভাবে S3-র উপর বেস করে এরকমও আরো কিছু সার্ভিস আছে, যেরকম ক্লাউড ফ্রন্ট হচ্ছে AWS এর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক প্রোভাইডিং সার্ভিস, সেটা S3-র উপর ব্যাক এন্ডে বেস করা। ক্লাউড ফ্রন্টও একটি গ্লোবাল সার্ভিস, এটা কোনো রিজিয়নের উপর ডিপেন্ডেন্ট না। তো যদিও AWS এর রিসোর্স মডেলটা হচ্ছে একটা ফ্ল্যাট হায়ারার্কি, মানে অ্যাকাউন্টের আন্ডারে রিসোর্স, মাল্টিপল অ্যাকাউন্টকে অ্যাকচুয়ালি আবার বিলিং এর রেসপেক্টে কনসলিডেট করে ফেলা যেতে পারে। যেরকম ধরেন যে আর কি যে আপনার কোম্পানিতে আপনি ঠিক করলেন যে আর কি আপনি ডেভেলপারদের জন্য একটা এডব্লিউএস ডেভেলপারদের ডেভেলপ করার জন্য একটি এডব্লিউএস অ্যাকাউন্ট খুললেন, কিউএ টেস্টিং এর জন্য একটা কিউএ এডব্লিউএস অ্যাকাউন্ট খুললেন, স্টেজিং এনভায়রনমেন্টের জন্য একটা এডব্লিউএস অ্যাকাউন্ট খুললেন, আর প্রোডাকশনের জন্য একটা এডব্লিউএস অ্যাকাউন্ট খুললেন। এখন এই চারটা সেপারেট অ্যাকাউন্টের বিলিং ই আপনি অ্যাকচুয়ালি কনসলিডেট করে পার্টিকুলার একটা অ্যাকাউন্টের আন্ডারে পোস্ট করে দিতে পারেন। এবং আর কি মানে এই একই ব্যাপারটা আর কি মানে অথেন্টিকেশনের এগেনস্টেও প্রযোজ্য। যেরকম আর কি এটা করা পসিবল যে আর কি যে আপনার নিজস্ব যদি কোনো সিঙ্গেল সাইন অন লগ ইন প্রোভাইডার আছে, আপনি আর কি তাদের সাথে আপনার এই বিভিন্ন এডব্লিউএস অ্যাকাউন্ট গুলো এমন ভাবে অথেন্টিকেট করে ফেলতে পারেন যে আপনার এই যদি একাধিক এডব্লিউএস অ্যাকাউন্ট থাকে, সব কটার জন্য আলাদা আলাদা ভাবে ওই সিঙ্গেল সাইন অন প্রোভাইডার দিয়ে আলাদা অ্যাকাউন্ট তৈরি করে ফেলা যেতে পারে। তো এই হচ্ছে আর কি AWS এর রিসোর্স মডেল এবং হায়ারার্কি। আমি নেক্সট যাচ্ছি মাইক্রোসফট অ্যাজিউরের রিসোর্স মডেল এবং হায়ারার্কিতে। মাইক্রোসফট অ্যাজিউরের রিসোর্স মডেল এবং হায়ারার্কিটা অ্যাকচুয়ালি AWS এর তুলনায় বেশ কিছুটা ডিপ। যেরকম আর কি যে এই ক্ষেত্রে আর কি যে একটা ট্রি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা, এইটা বেসিক্যালি হচ্ছে অ্যাজিউরের
রিসোর্স হায়ারার্কি। আমি এইখানে বিভিন্ন টার্মগুলো একটু এক্সপ্লেন করব। টেনেন্টটা বেসিক্যালি হচ্ছে AWS এর সাথে অ্যানালজি তৈরি করলে অ্যাকাউন্ট, মানে বেসিক্যালি আপনি যখন একটা নতুন অ্যাজিউরের জন্য সাইন আপ করবেন, আপনি হচ্ছেন একজন টেনেন্ট। কিন্তু যেই ক্ষেত্রে অ্যাজিওর AWS এর তুলনায় ডিফারেন্ট, সেটা হচ্ছে AWS অ্যাজিওরে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা বেসিক্যালি হচ্ছে আপনার পেমেন্ট প্ল্যানের সাথে টাইড। যে আপনি একটি অ্যাজুর অ্যাকাউন্ট খুললেন, এখন আর কি মানে আপনি অ্যাজুরকে কিভাবে পয়সা দিতে চান সেটার উপর বেস করে আপনি বিভিন্ন সাবস্ক্রিপশন তৈরি করবেন, এবং আপনি অ্যাকচুয়ালি একাধিক সাবস্ক্রিপশন তৈরি করতে পারেন, এবং আর কি একাধিক সাবস্ক্রিপশনের পেমেন্ট প্ল্যান এক এক রকম হতে পারে, এবং আপনার যে বিলগুলো হবে সেগুলো আলটিমেটলি অরিজিনালি বিল হবে আর কি আপনার এই বিভিন্ন সাবস্ক্রিপশনের আন্ডারে। এবং আর কি অ্যাজুরের যে রিসোর্স গুলো আপনি তৈরি করবেন সমস্ত কিছু অ্যাকচুয়ালি এই সাবস্ক্রিপশনের আন্ডারে বেস হওয়া, টেনেন্টের আন্ডারে না। এবং আপনার যে রোল বা ইউজার বা অ্যাক্সেস কন্ট্রোল যা কিছুই করবেন না কেন সবকিছু অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশনের উপর বেস করা। টেনেন্ট আর কি মানে অনেক প্রচুর হাই লেভেল এই ক্ষেত্রে। সাবস্ক্রিপশনের আন্ডারেও আর একটা নতুন এক্সট্রা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে রিসোর্স গ্রুপ। বেসিক্যালি সাবস্ক্রিপশনের আন্ডারে আপনার একাধিক রিসোর্স গ্রুপ থাকবে, এবং এই এক একটা রিসোর্স গ্রুপে আর কি আপনি বিভিন্ন স্পেসিফিক রিসোর্স তৈরি করবেন। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যাবে যে আর কি যে এ, আপনি ধরেন এক টাইপের রিসোর্স তৈরি করলেন, এবং ধরেন যেরকম আর কি আপনি একটা ভার্চুয়াল মেশিন তৈরি করলেন একটা রিসোর্স গ্রুপের আন্ডারে, এবং আর কি আপনি একটা লোড ব্যালেন্সার তৈরি করলেন আরেকটা রিসোর্স গ্রুপের আন্ডারে। দেখা গেল যে আর কি যে আপনি ওই লোড ব্যালেন্সারটা দিয়ে অন্য রিসোর্স গ্রুপে অবস্থিত ভার্চুয়াল মেশিনটাকে অ্যাকচুয়ালি কোনো লোড ব্যালেন্সিং করতে পারবেন না, কারণ সেটা হচ্ছে ডিফারেন্ট একটা রিসোর্স গ্রুপে। তো এই টাইপের অনেক ক্ষেত্রে মানুষের বিভিন্ন লজিক্যাল গ্রুপিং থাকে, সেই ব্যাপারটাই আর কি তারা আর কি উম, সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য হয়তো এই কনসেপ্টটা নিয়ে এসেছে। তো বেসিক্যালি অ্যাজুরের হায়ারার্কিটা হচ্ছে একটা টেনেন্টের আন্ডারে মাল্টিপল সাবস্ক্রিপশন থাকে, সাবস্ক্রিপশনের আন্ডারে একাধিক রিসোর্স গ্রুপ থাকে, এবং অবশেষে সেই রিসোর্স গ্রুপের আন্ডারে আপনি রিসোর্স তৈরি করেন। এবং আর কি যে একটা Azure রিসোর্সকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য বেসিক্যালি তার সাবস্ক্রিপশন আইডি, তার রিসোর্স গ্রুপ এবং তার রিসোর্স আইডি, এই তিনটা কম্পোজিট বেসিক্যালি একটা রিসোর্স ইউআরএল থাকে। এইটা দিয়ে বেসিক্যালি একটা Azure রিসোর্সকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। এবং আর কি এটার কারণেই Azure যেরকম আর কি এরকমও হতে পারে, আপনি সাবস্ক্রিপশন 1 এর আন্ডারে রিসোর্স গ্রুপ 1 এবং রিসোর্স গ্রুপ 2 এর আন্ডারে একই নামে ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন। তার কারণ যেহেতু আমি একটু আগেই বললাম যে আর কি যে ইউনিকনেসটা হচ্ছে সাবস্ক্রিপশন রিসোর্স গ্রুপ দেন রিসোর্স নেম। এই কারণে আর কি এই একটা ফ্লেক্সিবিলিটি আপনি অ্যাজুরে পাচ্ছেন, যেটা আপনি AWS এ পেতেন না হয়তো। তো এইটা হচ্ছে অ্যাজিওরের রিসোর্স মডেল এবং হায়ারার্কি। বেসিক্যালি এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্টিটি হচ্ছে সাবস্ক্রিপশন, যেটার এগেনস্টে আপনার পেমেন্ট হবে, এবং আর কি এইটার আন্ডারে আপনি অ্যাকচুয়ালি রিসোর্স গ্রুপ এবং রিসোর্স তৈরি করতে পারেন। আমি নেক্সট মুভ অন করব গুগল ক্লাউডে। গুগল ক্লাউডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হায়ারার্কির ব্যাপারটা আরো অনেক বেশি ডিপ হয়ে যেতে পারে পটেনশিয়ালি। কারণ গুগল ক্লাউড যেটা চিন্তা করেছে সেটা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি একটা নর্মাল অর্গানাইজেশনের পুরো হায়ারার্কিটাকেই ফ্লেক্সিবলি রিপ্রেজেন্ট করার মতো একটা রিসোর্স মডেল নিয়ে এসেছে। গুগল ক্লাউডের ক্ষেত্রে সবচেয়ে টপ মোস্ট এন্টিটিটা হচ্ছে একটা অর্গানাইজেশন। এখন রিয়েল লাইফে একটা অর্গানাইজেশনে কি থাকবে? রিয়েল লাইফে একটা অর্গানাইজেশন থাকবে, তার আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে প্রজেক্ট থাকবে। গুগল ক্লাউডের হায়ারার্কিটাও বেসিক্যালি এই হায়ারার্কিটাকেই মিরর করে। গুগল ক্লাউডে আপনি আপনার অর্গানাইজেশন রেজিস্টার করতে পারেন। অর্গানাইজেশন রেজিস্টার করার পর আপনার যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি ফোল্ডার তৈরি করতে পারেন,
এবং আর কি এই ফোল্ডারের ব্যাপারে অ্যাকচুয়ালি আসলে ডেপথের কোনো লিমিট নেই। আপনি আর কি যত ইচ্ছা তত বেশি ডিপ হায়ারার্কি তৈরি করতে পারেন ফোল্ডারে, কিন্তু ইভেনচুয়ালি আপনার ফোল্ডারের আন্ডারে প্রজেক্ট তৈরি করতে হবে। এবং আর কি আমি যে শুরুতে বলেছিলাম একটা কনসেপ্টের কথা, প্রাইমারি এন্টিটি, এই গুগল ক্লাউডের প্রাইমারি এন্টিটিটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের আন্ডারে বেসিক্যালি আপনি রিসোর্স তৈরি করবেন। তো আর কি যে যদিও আর কি প্রজেক্টের উপরে অসংখ্য ফোল্ডার এবং অর্গানাইজেশন থাকতে পারে, আপনি আলটিমেটলি যখন প্রোগ্রামেটিক্যালি বা অ্যাকচুয়ালি রিসোর্স তৈরি করবেন, আপনার মাথায় অ্যাকচুয়ালি মেইনলি প্রজেক্টটাই থাকবে। কারণ আপনি প্রথমে ওয়েব কনসোল দিয়ে লগ ইন করার সময় আপনার আসলে সিলেক্ট করতে হবে আমি এই প্রজেক্টে এখন কাজ করতে চাই। তারপর সেই প্রজেক্টে যাওয়ার পর আপনাকে সকল রিসোর্স গুলো দেখানো হবে বা সার্ভিস গুলো দেখানো হবে। আপনি প্রজেক্টের আন্ডারে রিসোর্স গুলো তৈরি করবেন এবং অ্যাকচুয়ালি আপনার যে বিলটা তৈরি হবে সেটাও অ্যাকচুয়ালি এই বিভিন্ন প্রজেক্টের আন্ডারেই তৈরি হবে। কিন্তু এইখানেও অ্যাকচুয়ালি এই যে এই AWS এর কনসলিডেটেড বিলিং কনসেপ্টটা অ্যাকচুয়ালি এখানেও আছে। একাধিক প্রজেক্টের বিল আপনি আলটিমেটলি মুভ আপ করিয়ে আপনার অর্গানাইজেশনের কাছে পাঠিয়ে দিতে পারেন। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্গানাইজেশন এবং ফোল্ডার অ্যাকচুয়ালি আসলে কি বলবো অপশনাল। ওরা এটা অপশন রেখেছে, আপনি চাইলে এটা করতে পারেন নাও করতে পারেন, কিন্তু প্রজেক্ট যেহেতু প্রাইমারি এন্টিটি, প্রজেক্ট আসলে আপনার তৈরি করতেই হবে। কারণ প্রজেক্টের আন্ডারে আপনি রিসোর্স গুলো তৈরি করবেন এবং প্রজেক্টের আন্ডারেই আলটিমেটলি আপনার বিলটা তৈরি হবে। সো প্রজেক্টটা আপনাকে তৈরি করতেই হবে, বাকিগুলো আপনি আপনার অর্গানাইজেশনের নিড অনুযায়ী আপনি করতেও পারেন নাও করতে পারেন। ওকে, সো আর কি এই তিনটা হলো আর কি রিসোর্স মডেল এবং হায়ারার্কি, তিনটা ক্লাউড প্রোভাইডারের। দেখা যাচ্ছে তিনটার মডেল এবং হায়ারার্কি বেশ ডিফারেন্ট, এবং আর কি এই রিসোর্স মডেলের কারণে আলটিমেটলি সাবসিকুয়েন্ট জিনিসও বেশ কিছুটা ডিফারেন্ট হয়। তো আমি তার মধ্যে থেকে প্রথমে আসলে কভার করা শুরু করব অথেন্টিকেশন। এবং এই ক্ষেত্রে আর কি অথেন্টিকেশন বলতে গেলে আর কি আমি আসলে মেইনলি প্রোগ্রামেটিক অথেন্টিকেশনের ব্যাপারেই ফোকাস করব। কারণ আর কি মানে নর্মাল অথেন্টিকেশনটা আর কি মানে ডেভেলপার পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্ট্যান্ট বা ইন্টারেস্টিং না। তো প্রথমে আমি শুরু করি AWS এর থেকে। যে AWS যেহেতু আর কি সবচেয়ে বেশি পুরাতন ক্লাউড প্রোভাইডার, AWS এর অথেন্টিকেশনের ক্ষেত্রেও আলটিমেটলি সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি এবং অপশনস অ্যাভেইলেবল। যেরকম সবচেয়ে সিম্পলেস্ট অপশন হলো আপনি বেসিক্যালি AWS এ লগ ইন করবেন, আপনার ইউজারের আন্ডারে একটা অ্যাক্সেস কি এবং সিক্রেট কি পেয়ার জেনারেট করবেন, তারপর সেটি ডাউনলোড করবেন, তারপর সেই কি পেয়ারটা আপনার কোডের মধ্যে ইউজ করে AWS এর সাথে প্রোগ্রামেটিক্যালি আপনি ইন্টারঅ্যাক্ট করবেন। এটা হচ্ছে সিম্পল, সবচেয়ে সিম্পলেস্ট অপশন। এবং এই ক্ষেত্রে আর কি AWS প্রচুর ফ্লেক্সিবিলিটি এবং সিকিউরিটি দেয়। যেরকম আপনি আসলে অ্যাক্সেস কি এবং সিক্রেট কি পেয়ারটা একমাত্র জাস্ট একবারই ডাউনলোড করতে পারবেন, আপনি আর পরে আর কখনো ফাইলটা ডাউনলোড করতে পারবেন না। এবং আপনি যদি ডাউনলোড করার পর কখনো কনসোলে ঢোকেন, আপনি জাস্ট আপনার অ্যাক্সেস কিটাই দেখতে পারবেন। আপনার সিক্রেট কি জাস্ট প্রথমবার যখন আপনি ক্রিয়েট করছেন সেটা বাদে আর আপনি কখনো AWS এর কনসোলে দেখতে পারবেন না। ঠিক একইভাবে AWS আসলে আপনার এই যে ক্রেডেনশিয়ালটা তৈরি করলেন এটা এক্সপায়ার করে দেওয়ারও সেটিং আসলে আপনাকে অফার করে। আপনি চাইলে এটা করতে পারবেন যে আর কি যে 100 দিন পর এই ক্রেডেনশিয়াল অফ করে দাও, এটা ইনভ্যালিড হয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে আপনি আপনার সিকিউরিটির জন্য করতে পারেন। এই অপশন AWS এর আছে।
এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আসলে সবচেয়ে সিম্পলেস্ট মেথড অফ অথেন্টিকেশন। এডব্লিউএস আসলে অনেক ক্ষেত্রেই প্রোডাকশন এনভায়রনমেন্টে এইটা এখন আর রেকমেন্ড করে না। এডব্লিউএস যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে যে তাদের আরেক টাইপের অপশন আছে, সেটা হচ্ছে যে শর্ট টার্ম ক্রেডেনশিয়ালস। এডব্লিউএস এর একটা সার্ভিস আছে যেটা হচ্ছে এসটিএস, মোস্ট প্রবাবলি শর্ট টার্ম টোকেন সার্ভিস। তো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি বেসিক্যালি শর্ট লিভিং ক্রেডেনশিয়ালস জেনারেট করতে পারবেন। যেরকম ধরেন আপনি একটা পার্টিকুলার লগ ইন সেশনের জন্য ক্রেডেনশিয়াল জেনারেট করলেন এসটিএস দিয়ে, সেটা 1 ঘন্টা ধরে কাজ করলো, তারপর সেটা ডিস্ট্রয় হয়ে গেল। এইটার সুবিধা হচ্ছে অবভিয়াসলি আর কি সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে, যে আর কি যে কেউ যদি আপনার অরিজিনাল ক্রেডেনশিয়াল গুলো পেয়ে গেল 1 ঘন্টা পর, যেহেতু আপনার ক্রেডেনশিয়াল গুলো শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর কি মানে সে আসলে খুব একটা বেশি অ্যাটাক আসলে করে উঠতে পারবে না। এইটার কারণে স্পেসিফিক্যালি যদি ধরেন আপনি কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাক্সেস করাচ্ছেন, যেরকম ধরেন আপনার কোনো একটা প্রোডাক্টের এরকম একটা রিকোয়ারমেন্ট হলো যে আর কি যে আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় আরেকজনকে অ্যাক্সেস দিতে হবে, সেই ক্ষেত্রে এই মেথডটা ফলো করাটা খুবই কার্যকর। যে আপনি তাদেরকে বেসিক্যালি নর্মাল কিপ্যাড না দিয়ে শর্ট টার্ম ক্রেডেনশিয়াল দিয়ে দিবেন, যার ফলে আর কি যেটা হবে যে আর কি সেই ক্ষেত্রে সিকিউরিটির দিক দিয়ে আপনি অনেক ভালো গার্ড দিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে এডব্লিউএস এর অথেন্টিকেশন মডেল। সিম্পলটা হচ্ছে কি পেয়ার, আর কমপ্লিকেটেডটা কিন্তু মোর সিকিউর অপশন হচ্ছে শর্ট টার্ম ক্রেডেনশিয়ালস। নেক্সট আসি মাইক্রোসফট অ্যাজিউরে। মাইক্রোসফট অ্যাজিউরে যেটা, সেটা হচ্ছে যে মাইক্রোসফটের অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই একটা প্রোডাক্ট আছে সিঙ্গেল সাইন অন এবং অথেন্টিকেশনের জন্য, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি। এবং আর কি মাইক্রোসফটের অ্যাজিউরের প্রোগ্রামেটিক অ্যাক্সেসের জন্য যে কনসেপ্টটা, সেটাও আসলে বেসিক্যালি অ্যাক্টিভ ডিরেক্টরির উপরই বেস করা। যেটা আসলে আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার অ্যাজুর অ্যাকাউন্টেও আপনার আসলে অ্যাজুরের ভিতরেই আপনার একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসের প্রতি আপনার অ্যাক্সেস থাকবে। তো আপনি অ্যাজুরের অ্যাক্টিভ ডিরেক্টরিতে গিয়ে আপনি নরমাল ইউজারও তৈরি করতে পারেন, কিন্তু প্রোগ্রামেটিক অ্যাক্সেসের জন্য আপনি আসলে যেটা তৈরি করবেন সেটা অ্যাজুরের টার্মিনোলজিতে বলে সার্ভিস প্রিন্সিপাল। বেসিক্যালি যেটা হবে, আপনি অ্যাক্টিভ ডিরেক্টরিতে গিয়ে প্রোগ্রামেটিক অ্যাপ্লিকেশন তৈরি করবেন, যেটা হচ্ছে সার্ভিস প্রিন্সিপাল। এই এই অ্যাপ্লিকেশনের আন্ডারে আপনি একাধিক অ্যাক্সেস কি সিক্রেট কি পেয়ার তৈরি করতে পারবেন, এবং পরবর্তীকালে এই যে এই কি পেয়ার গুলো তৈরি করলেন এই সার্ভিস প্রিন্সিপালের আন্ডারে, আপনার টেনেন্ট আইডি, সাবস্ক্রিপশন আইডি এবং এই কি পেয়ার, এই 4টা জিনিস ব্যবহার করে আপনি প্রোগ্রামেটিক্যালি অথেন্টিকেটেড হতে পারবেন। তো এইটা এডব্লিউএস এর তুলনায় একটু কমপ্লিকেটেড, কারণ এখানে আপনার অথেন্টিকেট করার জন্য আরো আরো এক্সট্রা 2টো জিনিস লাগছে, নট জাস্ট খালি কি পেয়ার। বাট এটার মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আর কি আপনার সাবস্ক্রিপশনের আন্ডারে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে আপনি অথেন্টিকেট অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, যেটা বেসিক্যালি অ্যাজুর বলে সার্ভিস প্রিন্সিপাল, এবং সেটার আন্ডারে আপনি অ্যাক্সেস কি সিক্রেট কি পেয়ার তৈরি করতে পারবেন। এবং এই ক্ষেত্রেও আর কি মানে অ্যাজিউরও বেসিক্যালি ওই একই টাইপের কিছুটা সিকিউরিটি অফার করে, যেরকম আর কি যে আপনি জাস্ট প্রথমবারই আর কি আপনার অ্যাকচুয়াল সিক্রেট কিটা দেখতে পারবেন, পরের বার আর কখনোই সেটা দেখতে পারবেন না ওয়েব কনসোল থেকে। সো এই সুবিধাগুলো অ্যাজিউরও অফার করে আপনাকে। তো
তারপরে আমি আসছি গুগল ক্লাউডে। গুগল ক্লাউডের ক্ষেত্রে সেটা হচ্ছে যে গুগল ক্লাউডের ক্ষেত্রে ওদের কনসেপ্টটাও হচ্ছে সার্ভিস অ্যাকাউন্টের কনসেপ্ট। সার্ভিস অ্যাকাউন্ট কি? সার্ভিস অ্যাকাউন্ট হচ্ছে যে বেসিক্যালি গুগল ক্লাউডের চোখে একটা ইউজার আর কি, মানে দুই টাইপের ইউজার হতে পারে। একটা হচ্ছে হিউম্যান ইউজার আমাদের মতো, আর একটা হচ্ছে একটা প্রোগ্রামেটিক ইউজার, যে এন্টিটিটাকে ওরা নাম দিয়েছে সার্ভিস অ্যাকাউন্ট। মানে ওরা স্পেসিফিক্যালি আর কি, যখন আপনি আপনার গুগল ক্লাউড প্রজেক্টে ইউজার তৈরি করবেন, আপনি আর কি হয় হিউম্যান ইউজার তৈরি করতে পারেন অথবা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবং ওরা যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে যে আপনার সমস্ত প্রোগ্রামেটিক অ্যাক্সেসই বেসিক্যালি এই সার্ভিস অ্যাকাউন্টের থ্রুতে হবে। তো যেটা হবে, আপনি প্রথমে সার্ভিস অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং সার্ভিস অ্যাকাউন্টের আন্ডারে আপনি বিভিন্ন প্রকারের ক্রেডেনশিয়াল তৈরি করতে পারবেন। এবং তারপরের মেথডটা অ্যাকচুয়ালি আর কি মানে একই টাইপেরই। আপনি ক্রেডেনশিয়াল তৈরি করবেন, ক্রেডেনশিয়ালটা ডাউনলোড করে নিবেন, তারপর আপনার স্ক্রিপ্ট বা কোডে সেই ক্রেডেনশিয়ালটা ইউজ করবেন। আপনার আপনার বেসিক্যালি আপনার প্রজেক্ট আইডিটা লাগবে এবং আর কি ওরা আপনাকে যে ক্রেডেনশিয়ালটা প্রোভাইড করেছে সেটা লাগবে। তো এইটা হচ্ছে এই তিনটা ক্লাউড প্রোভাইডারের অথেন্টিকেট করার সিস্টেম গুলো। নেক্সট আসলে হচ্ছে যে আর কি মানে অথরাইজেশনের দিকে, যে আর কি আমি তো আমার ইউজার গুলো তৈরি করলাম, এখন আমাদের ইউজারদের তো আমার বিভিন্ন অপারেশন করার জন্য পারমিশন দিতে হবে। সেই পারমিশন গুলো আমরা কিভাবে দিতে পারি বিভিন্ন জায়গায়। তো এই ক্ষেত্রে এও তিনটা ক্লাউড প্রোভাইডারের মডেল গুলো ডিফারেন্ট। তো আমি একটা একটা করে আসি। প্রথমে আসি এডব্লিউএস এর। এডব্লিউএস এর অথরাইজেশন এক্সট্রিমলি কাস্টমাইজেবল। এখানে দুটো মেইন কনসেপ্ট আছে, একটা হচ্ছে রোল, দ্বিতীয়টা হচ্ছে পলিসি। পলিসির ক্ষেত্রে পলিসি বেসিক্যালি হচ্ছে যে আর কি যে আপনার কোন কোন অপারেশন করার পারমিশন আছে সেইটা স্পেসিফাই করা হচ্ছে পলিসি দিয়ে। এবং রোলের ক্ষেত্রে যেটা যে আর কি এই রোলের এই পলিসি আছে এবং তারপর আপনি বিভিন্ন ইউজার বা ইউজার গ্রুপকে এক একটা রোল অ্যাসাইন করে দিতে পারেন। অথবা আপনি যদি রোল না চান, আপনি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইউজারকে পলিসিও অ্যাসাইন করে দিতে পারেন, যদিও টিপিক্যালি আসলে বেটার হচ্ছে ইউজার বা ইউজার গ্রুপকে রোলই অ্যাসাইন করে দেওয়া। তো এবং এডব্লিউএস এর একটা চমৎকার গ্র্যানুলার বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল রিসোর্সের ক্ষেত্রেও অ্যাক্সেস পলিসি দিয়ে দিতে পারেন। যেরকম একটা খুব স্পেসিফিক ইউজ কেস হচ্ছে, যেরকম ধরেন আমি তো এডব্লিউএস এর সিম্পল স্টোরেজ সার্ভিসের কথা বলেছিলাম, যেখানে আর কি আপনি বিভিন্ন ফাইল টাইল স্টোর করতে পারেন। এরকম হতেই পারে যে আপনি চান যে আর কি যে আপনার এস3 তে কিছু ফাইলে কিছু সেনসিটিভ ডাটা আছে যেটা আপনি চান না যে সবাই অ্যাক্সেস করুক। তা আপনি এরকম একটা পলিসি স্পেসিফাই করে দিতে পারেন যে একমাত্র যাদের এই পলিসি আছে তারাই আলটিমেটলি এই বাকেটের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে, অন্যরা পারবে না। বা এরকমও হতে পারে যে আর কি যে আপনি আরো গ্র্যানুলার লেভেলে চলে যেতে পারেন, যে আর কি যে এরা অ্যাক্সেস করতে পারবে কিন্তু এরা এডিট করতে পারবে না। এরা এডিট করতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে, এবং অন্য কেউ হচ্ছে বেসিক্যালি অবজেক্টের অ্যাডমিনিস্ট্রেটর। তো অনেক ক্ষেত্রে এই লেভেলের গ্র্যানুলারিটিও আসলে আপনি পাবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এডব্লিউএস নিজেই আগের থেকেই বেশ কিছু প্রিডিফাইন্ড রোল এবং পলিসি দিয়ে দিয়েছে। যেরকম আর কি যে একটা খুব ইউজফুল পলিসির নাম হচ্ছে রিড অনলি অ্যাক্সেস। সেটা বেসিক্যালি আর কি যত রিসোর্স আছে সবকিছুর ব্যাপারে রিড অনলি অ্যাক্সেস গুলো একসাথে করে দিয়ে দিয়েছে। তো এরকম প্রিডিফাইন্ড রোল এবং পলিসি অনেকের রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিবে। কিন্তু আপনি যদি চান, আপনি ওই নিজস্ব কাস্টমাইজড রোল তৈরি করতে পারবেন।
এবং সেটাও আসলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আর কি আপনি বেসিক্যালি কনসোল দিয়ে বিভিন্ন রোল ক্লিক করে কনসোল দিয়ে আর কি মানে একটা পলিসির আন্ডারে বিভিন্ন অপারেশন ক্লিক করে আর কি পলিসিটা বানাতে পারেন। অথবা আপনি অ্যাকচুয়ালি AWS আসলে পলিসিটাকে আল্টিমেটলি একটা জেসন রিপ্রেজেন্টেশন দিয়ে রিপ্রেজেন্ট করে। তা আপনি অ্যাকচুয়ালি সেই জেসন অনেক প্রোগ্রামেটিক্যালি আল্টিমেটলি নিজে বিভিন্ন অপারেশন লিস্ট করে প্রোগ্রামেটিক্যালি একটা রোল বানিয়ে ফেলতে পারেন। সেটাও আপনার হাতে অপশন আছে। এবং AWS এই রোলগুলোকে মক টেস্ট করারও সুবিধা প্রোভাইড করে। সো আপনি আসলে চাইলে আপনার যে এই যে রোল দিয়েছেন এটা আসলে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা আপনি সেটাও আল্টিমেটলি টেস্ট করে দেখতে পারবেন। সো হিউজ ফ্লেক্সিবিলিটি আছে এই দিক দিয়ে। নেক্সট হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর। অ্যাজিওরের ক্ষেত্রে আসলে এই লেভেল অফ গ্র্যানুলারিটিটা নেই। অ্যাজিওরের ক্ষেত্রে আল্টিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে ৩ টা খুব হাই লেভেল রোল আছে। ওনার, কন্ট্রিবিউটর এবং রিডার। তো ওনার তো বুঝতেই পারতেছেন বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটর। কন্ট্রিবিউটর হচ্ছে যে আর কি যে সব টাইপের রিড পারমিশন আছে, কিছু স্পেসিফিক রাইট পারমিশন আছে কিন্তু মানে ধরেন ডিলিট বা ক্রিয়েট এই টাইপের পারমিশন নাই। আর রিডার বেসিক্যালি হচ্ছে রিডার, তার আর কি সমস্ত টাইপের রিড টাইপের অপারেশন মানে পারমিশন আছে, অন্য টাইপের পারমিশন নাই তার। তো AWS এ যেরকম আর কি মানে খুব স্পেসিফিক টাইপের পারমিশন দেয়া যেত যে আর কি যে আমি S3 তে বাকেটের অবজেক্টে এর রিড রাইট অ্যাক্সেস দিতে পারবো। এইখানে ঠিক ওইভাবে করাটা অতটা সহজভাবে করা পসিবল না। এখানে আল্টিমেটলি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যেটা করতে হবে যে আর কি যে আপনি যে সার্ভিস প্রিন্সিপালটা তৈরি করেছিলেন সেইখানে আপনার সার্ভিস প্রিন্সিপালটাকে সিলেক্ট করে আপনার বলে দিতে হবে এই সার্ভিস প্রিন্সিপালটা ওনার অথবা কন্ট্রিবিউটর অথবা রিডার। কিছু স্পেসিফিক সার্ভিসের ক্ষেত্রে আরেকটু বেশি স্পেসিফিক টাইপের রোল আছে, যেরকম অনেক ক্ষেত্রে আর কি যেরকম অ্যাজিউরের ভার্চুয়াল মেশিন কন্ট্রিবিউটর আছে, তারপর অ্যাজিউরের স্টোরেজের কন্ট্রিবিউটর আছে। মানে যে আর কি যে কিছু স্পেসিফিক সার্ভিসের ক্ষেত্রে কিছু সার্ভিস বেসড রোলস আছে, সেগুলো আপনি অ্যাসাইন করতে পারবেন। তো পলিসির ক্ষেত্রে আর কি আল্টিমেটলি রোল পলিসি বেসড রোল অ্যাজুরে বানানোটা অনেকটাই রেস্ট্রিক্টেড। বেসিক্যালি আল্টিমেটলি রিডার, ওনার, কন্ট্রিবিউটর এগুলো দিয়েই সাধারণত আপনার কাজ করতে হয়। এখন আর কি রোল তো আসলো, কথা হচ্ছে এই রোলগুলো আপনি কোন কোন লেভেলে অ্যাসাইন করতে পারবেন সেইটা হচ্ছে যে আপনি যে সার্ভিস প্রিন্সিপালটা তৈরি করলেন সেটা অ্যাকচুয়ালি আপনি সাবস্ক্রিপশন লেভেলে তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন, রিসোর্স গ্রুপ লেভেলে তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন এবং অ্যাকচুয়ালি রিসোর্স লেভেলেও তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। সো রিসোর্স মডেলের হায়ারার্কি ৩টা স্টেপেই আসলে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটি অ্যাজিউরও অফার করে। এবং একটা যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে আসলে আপনি তো সার্ভিস প্রিন্সিপালটা একটা স্পেসিফিক সাবস্ক্রিপশনের আন্ডারে তৈরি করলেন। আপনি আসলে সেই একই সার্ভিস প্রিন্সিপালটা দিয়ে অন্য সাবস্ক্রিপশনেও তাকে অ্যাক্সেস দিতে পারবেন। তো এইভাবে করে ব্যাপারটা এরকমও হতে পারে যে আপনার ৪-৫টা সাবস্ক্রিপশন আছে কিন্তু আর কি আপনার ৪-৫টার আন্ডারে আলাদা সার্ভিস প্রিন্সিপাল আপনার তৈরি করা লাগবে না। আপনি অ্যাকচুয়ালি একটা তৈরি করেই সেটাকে দিয়ে ৫টা অ্যাক্সেস করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটিটাও আপনার আছে। AWS এর মতো কাস্টম রোল আসলে আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু যেটার ব্যাপার সেটা হচ্ছে যে আর কি যে AWS এ যেরকম আর কি আপনি ওয়েব ইন্টারফেস দিয়ে এগুলো তৈরি করতে পারেন,
অ্যাজিউরে এখন পর্যন্ত সেটা পসিবল না। আপনার কাস্টম রোলের জন্য অ্যাকচুয়ালি হয় উইন্ডোজ পাওয়ারশেল দিয়ে ব্যবহার করতে হবে, অথবা অ্যাজুরের যে কমান্ড লাইন ইন্টারফেস আছে সেটা দিয়ে করতে হবে। সেইভাবে আসলে আপনাকে করতে হবে। ডাইরেক্টলি ওয়েব ইন্টারফেসে এইটা এখনো পসিবল না। অথবা আপনি প্রোগ্রামেটিক্যালি অ্যাজুরের রেস্ট এপিআই দিয়েও আসলে তৈরি করে ফেলতে পারেন। বেসিক্যালি আর কি মানে আপনি কাস্টম রোল তৈরি করতে পারবেন। এটা ইটস জাস্ট নট অ্যাজ কনভিনিয়েন্ট অ্যাজ ইট ইজ ইন AWS। ফাইনালি গুগল ক্লাউডের ক্ষেত্রে আসলে তারা এই AWS এবং অ্যাজুরের দুইটা মডেলের একটা হাইব্রিড আসলে তৈরি করেছে। এটা হচ্ছে যে তাদের আসলে ৩ টাইপের রোল আছে। একটা হচ্ছে প্রিমিটিভ হচ্ছে ওনার এডিটর ভিউয়ার, সেটা বেসিক্যালি হচ্ছে অ্যাজিউরের মডেল। ওনার সমস্ত কিছু করতে পারবে, এডিটর কিছু করতে পার, কিছু রাইট অ্যাক্সেস আছে, কিছু রিড অ্যাক্সেস আছে, আর ভিউয়ারের খালি রিড অ্যাক্সেস আছে। নেক্সট হচ্ছে প্রিডিফাইন, সেটা হচ্ছে যে আপনার পারমিশন গুলো আরেকটু ফাইন গ্রেইনড এবং আর কি মানে সার্ভিস স্পেসিফিক, যেরকম আর কি আমার কম্পিউট ইঞ্জিন বা কুবারনেটিস বা স্টোরেজ এগুলোর ব্যাপারে আমার স্পেসিফিক রোল আমি ডিফাইন করে দিয়ে রাখতে পারি। এবং ফাইনালি কাস্টম রোল, যে আর কি আমি বিভিন্ন প্রকারের পলিসি চুজ করে একটা কাস্টম রোল বানিয়ে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে আর কি যে আমার ৩ টাইপের অপশনই আছে। আমি যদি সিম্পল চাই, আমি ধরে আর কি আমার সার্ভিস অ্যাকাউন্টে একটা প্রিমিটিভ রোল অ্যাসাইন করে দিতে পারি, অথবা আমি যদি প্রিডিফাইন্ড কিছু স্পেসিফিক সেট অফ পারমিশন দিতে চাই তাহলে আমি প্রিডিফাইন্ড রোল দিতে পারি, অথবা আমার নিজস্ব কাস্টম রিকোয়ারমেন্টের জন্য আমি কাস্টম একটা রোল বানিয়ে সেটা অ্যাসাইন করে দিতে পারি। এবং এই রিসোর্স মডেলের যে হায়ারার্কি আছে সেখানে অ্যাকচুয়ালি থ্রো আউট আসলে আমি করতে পারি, তবে অতটা গ্র্যানুলারও না। আমি হয় অর্গানাইজেশনে অ্যাসাইন করে দিতে পারি, প্রজেক্ট লেভেলে অ্যাসাইন করে দিতে পারি, এবং কিছু স্পেসিফিক সার্ভিসের ক্ষেত্রে আমি রিসোর্স লেভেলে করতে পারি। সব সার্ভিসের ক্ষেত্রে আসলে আমি পারি না। তো এইটা হচ্ছে গুগল ক্লাউডের অথরাইজেশন মডেল। তো অথেন্টিকেশন এবং অথরাইজেশন আমরা দেখলাম। আমরা এখন আসলে আসব প্রোগ্রামেটিক্যালি এদের সাথে ইন্টারঅ্যাক্ট করার ব্যাপারে। তো আমি প্রথমে আসলে কথা বলবো ডাইরেক্টলি এদের এপিআই নিয়ে, তারপর আর কি আমি জাভা বেসড যে এসডিকে গুলো আছে এদের সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে এপিআই নিয়ে কথা বলছি। ফার্স্ট হচ্ছে AWS। এখন আমি প্রথমেই যেটা বলেছিলাম যে AWS হচ্ছে মানে সবচেয়ে পুরাতন ক্লাউড সার্ভিস, এবং আর কি মানে এই কারণে এদের কিছু প্রপার্টি আছে যেগুলো আসলে অন্যান্য ক্লাউড প্রোভাইডারদের নেই। যে যেরকম প্রথম একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে আর কি মানে এটা খুবই স্টেবল, মানে চেঞ্জ খুবই রেয়ারলি হয়। সো আপনি যদি এইটার এগেইনস্টে ডেভেলপ করেন, আপনার এই নিশ্চয়তাটা আছে যে আর কি যে আজকে এই এপিআইটা এরকম বিহেভ করতেছে, আগামীকাল এটা অন্যরকম বিহেভ করবে, এই চিন্তাটা আসলে আপনার করতে হবে না। তো এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে আর কি যে AWS এর রিসোর্স মডেলের রিজিয়নটা যেহেতু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেই ব্যাপারটা আসলে এপিআই এর ক্ষেত্রেও রিফ্লেক্টেড। যেরকম আর কি আপনার এন্ড পয়েন্ট গুলোও বেসিক্যালি আলটিমেটলি রিজিয়ন বেসড। যে আপনি ধরেন EC2 সাথে EC2 এপিআই কল করতে চান, তো আর কি আপনার আলটিমেটলি আসলে ঠিক করতে হবে আচ্ছা আমি কোন রিজিয়নের EC2 সাথে কথা বলতে চাই, সেই অনুযায়ী আপনার এন্ড পয়েন্ট ডিফাইন করে নিতে হবে। যে আমি অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়ার EC2 সাথে কথা বলতে চাই, সেই রিজনটা আসলে হচ্ছে US West 2। সো বেসিক্যালি আপনার এন্ড পয়েন্টটা হবে uswest2.ec2.amazon.com, এই টাইপের কিছু একটা। তো আপনার এন্ড পয়েন্ট আলটিমেটলি আপনি কোন রিজিয়নের রিসোর্সের সাথে ডিল করতে চান, আপনার এপিআই এন্ড পয়েন্ট সেই অনুযায়ী ভ্যারি করে। এবং
যেহেতু এডব্লিউএস প্রচুর পুরাতন, এই কারণে এডব্লিউএস এর অনেক এপিআই আলটিমেটলি অ্যাকচুয়ালি ঠিক রেস্টফুলও না, এবং অনেক ক্ষেত্রেই এপিআই রেসপন্স আসলে এক্সএমএল রিটার্ন করে। আজকাল যেরকম বেসিক্যালি সবাই আসলে অ্যাজুমি করে নিয়েছে এপিআই মানেই আসলে জেসন রিটার্ন করবে, এডব্লিউএস এ আসলে তা না। এডব্লিউএস এর পুরাতন যে সার্ভিসগুলো আছে সেগুলো অনেক কটাই এখনো আলটিমেটলি এক্সএমএল রেসপন্স হিসেবে রিটার্ন করে। নতুন যে সার্ভিসগুলো এডব্লিউএস বের করেছে সেগুলো জেসন ফরম্যাটে রেসপন্স রিটার্ন করে, এবং এই ইনকনসিস্টেন্সি গুলো অন্যান্য সার্ভিসের বিভিন্ন এপিআই কল টাইপের মধ্যেও আসলে প্রেজেন্ট আছে। যেরকম ব্যাপারটা এরকম, আমি আর কি একটা স্পেসিফিক টাইপের এক্সাম্পল দেই, যে আপনি ধরেন আর কি কোনো একটা এপিআই কল ব্যবহার করে আর কি আপনার এই রিজিয়নে কোন কোন রিসোর্স আছে সেগুলো আপনি প্রথমে লিস্ট করতে চান, তারপর আপনি সেগুলোর উপর কোনো একটা অপারেশন করার কমান্ড দিবেন। তো এই লিস্ট করার ক্ষেত্রে এডব্লিউএস এর অনেক ক্ষেত্রেই আর কি মানে কোনো কনসিস্টেন্সি নাই। যেরকম বেশ কিছু সার্ভিসের ক্ষেত্রে আলটিমেটলি একটা এপিআই কল আছে ডেসক্রাইব। ডেসক্রাইবের মধ্যে আপনি হয় একটা লিস্ট পাঠিয়ে দিতে পারেন, অথবা একটা স্পেসিফিক রিসোর্স স্পেসিফাই করে দিতে পারেন। অথবা আপনি কোনো কিছুই স্পেসিফাই করতে পারেন না। কোনো কিছু স্পেসিফাই না করলে এডব্লিউএস ওই রিজনে আপনার ওই রিসোর্স যত টাইপের আছে সমস্ত কয়টা রিটার্ন করে দিবে। আপনি যদি কয়েকটা স্পেসিফিক রিসোর্স আইডি স্পেসিফাই করে দেন তাইলে ওই কয়টার ইনফরমেশন রিটার্ন করবে, আর আপনি একটা বললে একটা রিটার্ন করে দিবে। কিন্তু তার মানে এই না যে সকল সার্ভিসের জন্য এই ডেসক্রাইব এপিআই কলটা অ্যাভেলেবল। অনেক সার্ভিসের ক্ষেত্রে এরকম আছে যে তাদের অনেক ক্ষেত্রে একটা লিস্ট এপিআই কল আছে, আর একটা ডেসক্রাইব এপিআই কল আছে, অথবা একটা গেট এপিআই কল আছে। আমি যদি সমস্ত কয়টা লিস্ট করতে চাই তাহলে আমার লিস্ট ব্যবহার করা লাগবে। আমি যদি একটার ব্যাপারে ডাটা চাই তাহলে আমার গেট বা ডেসক্রাইব ব্যবহার করা লাগবে। এই ইনকনসিস্টেন্সিটা আর কি মানে বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে বজায় আছে। কারো কারো দেখা যাচ্ছে এই একটাই মাত্র এপিআই কল আমার প্যারামিটার ওয়াইজ আমার রেজাল্ট ভ্যারি করবে, এইরকম একটা মডেল ফলো করতেছে কিছু কিছু সার্ভিস। আবার কিছু কিছু সার্ভিস আমার অ্যাকশন অনুযায়ী আমার এপিআই কল ডিফারেন্ট, এরকম একটা মডেল ফলো করতেছে। সো আর কি ক্লাউড প্রোভাইডারের ভিতরেই যে একটা কনসিস্টেন্সি থাকার কথা সেইটা এডব্লিউএস এর ক্ষেত্রে নাই। এবং এবং এই ক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে যে আর কি আপনার আসলে ডকুমেন্টেশন ঘেটে ঘুটে বের করতে হবে যে আপনার আসলে কি কি অ্যাভেলেবল আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আর কি যে আপনার রিকোয়েস্ট যদি অনেক বেশি করা শুরু করেন তাইলে এডব্লিউএস ধরে আপনাকে থ্রটল করে দিবে, যে আপনার আপনার রিকোয়েস্ট তখন ফেল করা শুরু করবে। এবং এই থ্রটলিং এর ক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে যে এইটা অনেক ক্ষেত্রেই খুব একটা ভালোভাবে ডকুমেন্টেড না, এবং এই থ্রটলিং লিমিট গুলো আসলে সার্ভিস ওয়াইজ ভ্যারি করে। কিছু সার্ভিস আছে যেগুলো থ্রটলিং লিমিট অনেক হাই, কিছু সার্ভিস আছে যেগুলো থ্রটলিং লিমিট খুবই লো। যে এবং আর কি যে এই ব্যাপারটা আর কি আপনার অনেক ক্ষেত্রে আসলে ডকুমেন্টেশনের মাধ্যমে ক্লিয়ার না, অনেক ক্ষেত্রে আর কি মানে আনফরচুনেটলি আপনার আসলে প্রোডাকশন এনভায়রনমেন্টে ব্যাপারটা ফাইন্ড আউট করা লাগতে পারে যে আর কি আয় হায় আমার তো এখন থ্রটল হয়ে গেল, আমার রিকোয়েস্ট ফেল করে গেছে। সো এইটা একটা অসুবিধা থ্রটলিং এর ব্যাপারটা হ্যান্ডেল করাটা। কিন্তু আসলে আপনার রিকোয়েস্টের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আপনার এই ব্যাপারটার উপর আসলে অ্যাওয়্যার থাকা লাগবে, কারণ থ্রটলিংটার কারণে আপনার প্রচুর স্পেসিফিক এক্সেপশন হ্যান্ডলিং থাকা লাগবে। সেই ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি এসডিকে সময়ে আরো একটু কিছুটা ডিটেলসে আলোচনা করব। যাই হোক, আমি আপাতত আর কি অ্যাজুরের এপিআই নিয়ে আলোচনা করি। অ্যাজিওরের এপিআই এর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে অ্যাজিওর অ্যাজ এ প্রোডাক্ট আর কি মানে বেশ নতুন, এবং সেই কারণে এটা বেশ র্যাপিডলি ইভলভিং। এই কারণে এটার এপিআইও আলটিমেটলি অনেকটাই স্টেবল না। বেশ রেগুলারলি আর কি নতুন ভার্সন বের হতেই থাকে।
যেরকম আর কি আপনি হয়তো কারেন্টলি কোনো একটা সার্ভিসের এপিআই খুঁজে দেখবেন যে আর কি সেটার সামনে আর কি লেখা আছে 2018-0101 প্রিভিউ, এবং 4 মাস পর দেখা যাবে যে আর কি যে সেটা 2018-0401 হয়ে গেছে, প্রিভিউটা আর অ্যাভেলেবল না। বেশ ফ্রিকুয়েন্টলি এটা আপাতত ইনফ্লাক্স আছে আর কি। অ্যাজুর এখনো আর কি মানে সমস্ত কিছু স্টেবিলাইজ করে পারে নাই, এবং আর কি এই যে প্রিভিউ এপিআই গুলোর কথা বললাম এগুলো যখন তখন আসলে আবার ডেপ্রিকেটেডও হয়ে যেতে পারে। সো আর কি মানে প্রোডাকশনে এইগুলো ব্যবহার করার ক্ষেত্রেও আর কি একটু সাবধানে ব্যবহার করতে হবে আর কি আপনাকে। কিন্তু অ্যাজুরের কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে যেটা আবার এডব্লিউএস এ নেই। যেরকম একটা হচ্ছে অ্যাজুর সব সময় আসলে জেসন রেসপন্স রিটার্ন করবে। আপনার আর কি এক্সএমএল এবং জেসন হ্যান্ডল করার ক্যাপাবিলিটির কথা চিন্তা করা লাগবে না, এটা সবসময় আলটিমেটলি জেসন রেসপন্স রিটার্ন করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আর কি এডব্লিউএস এর ক্ষেত্রে আমি যেটা আলোচনা করেছিলাম যে আর কি যে কিছু সার্ভিসের ক্ষেত্রে এপিআই মডেলটা একটু ডিফার করে, যে কিছু ক্ষেত্রে আর কি মানে অ্যাকশন সেম, প্যারামিটার ডিফারেন্ট অনুযায়ী রেসপন্স ভ্যারি করে, এবং অনেক ক্ষেত্রে আর কি মানে অ্যাকশন অনুযায়ী এপিআই কলও ডিফারেন্ট। অ্যাজুরের ক্ষেত্রে ওরকম না। অ্যাজুরের একটা স্পেসিফিক ডেপ্লয়মেন্ট মডেল আছে যেটা হচ্ছে সাবস্ক্রিপশন রিসোর্স গ্রুপ রিসোর্স আইডি, এবং আলটিমেটলি তাদের এপিআই গুলো স্পেসিফিক্যালি এই স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে রেসপেক্ট করে, এবং আলটিমেটলি আর কি মানে এপিআই কলগুলো যেগুলো আছে সেগুলো খুবই কনসিস্টেন্ট অল অ্যাক্রস দ্য বোর্ড। সো আপনার একবার প্রোগ্রামিং মডেলটা আয়ত্ত হয়ে গেলে আপনার আসলে খুব একটা বেশি চিন্তা করা লাগবে না। আপনি বেসিক্যালি এ এক সার্ভিস থেকে আরেক সার্ভিসে সুইচ করা লাগলেও সেটাও আপনার আসলে খুব একটা মানে প্রবলেম হবে না। আপনি কিছু স্ট্যান্ডার্ড অ্যাজিউম করে নিতে পারেন যেগুলো আলটিমেটলি প্রেজেন্ট থাকবে। এবং আর কি এডব্লিউএস এর ক্ষেত্রে থ্রটলিং এর কথা বলেছিলাম, অ্যাজুরের ক্ষেত্রেও থ্রটলিং আছে, এটা আলটিমেটলি আসলে সবার ক্ষেত্রেই আছে। যদিও আর কি এডব্লিউএস এ যেরকম আর কি তারা বেশ ক্লিয়ারলি থ্রটলিং এর ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে, অ্যাজুর এখনো ওইভাবে ব্যাপারটা নিয়ে ওইভাবে আলোচনা করেনি। এবং আর কি অ্যাজুরের ক্ষেত্রে যে লিমিট গুলো আছে সেটা আসলে এডব্লিউএস এর থেকেও আরেকটু লেস ক্লিয়ার, যে কখন অ্যাকচুয়ালি আপনার থ্রটল হবে এবং আর কি আপনার লিমিটটা কখন আপনার আর কি মানে কন্ট্রোল করা লাগবে সেটার ব্যাপারে এখনো আসলে আইডিয়া হয়নি। হয়তো ফিউচারে যখন যেটা বললাম আমি, এটা এখনো সমস্ত কিছু ইভলভিং, সো যখন আরেকটু স্টেবল হবে তখন হয়তো এটা আরেকটু ক্লিয়ার করা হবে। গুগল ক্লাউডের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আর কি যে গুগল ক্লাউডের আর কি এই অ্যাজিওর এবং এডব্লিউএস এর দুটো প্রবলেমই আসলে খুব একটা নেই। যেরকম আর কি এটা খুবই স্টেবল এবং এটা খুবই স্ট্যান্ডার্ডাইজ, কিন্তু মেইন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে গুগল আসলে এখন কারেন্টলি তাদের নিজস্ব একটা নতুন টাইপের এপিআই করতেছে। সেটা হচ্ছে তারা বলে জিআরপিসি, সেটা হচ্ছে আরপিসি মানে তো হচ্ছে রিমোট প্রসিডিউর কল। গুগল আর কি তাদের নিজস্ব একটা নতুন টাইপের প্রোটোকল এবং ইয়ে চেষ্টা করতেছে, সেটা হচ্ছে জিআরপিসি, গুগল রিমোট প্রসিডিউর কল। তো আর কি তারা সেই হিসাবে তাদের বেশ কিছু এপিআই আসলে নর্মাল স্ট্যান্ডার্ড রেস্ট এপিআই হিসেবে অ্যাভেলেবল আছে, আবার অনেক কিছু তারা আর কি জিআরপিসি এপিআই এর তেও মাইগ্রেট করে ফেলছে। তো আর কি আপনার আসলে এই দুইটা অপশনই আছে, আপনি কোনটার সাথে আসলে ইন্টারেক্ট করতে চান, এবং দুইটার সাথে ইন্টারেক্ট করার ব্যাপারে অবভিয়াসলি আপনার দুই টাইপের কাজ করতে হবে। তো আর কি আপনার কি শুরুর দিকেই হয়তো একটা ডিসিশন নিয়ে নিতে হবে আপনি আসলে রেস্ট এপিআই এর এগেইনস্টে কাজ করতে চান নাকি আপনি জিআরপিসি এপিআই এর ক্ষেত্রে কাজ করতে চান। যদিও ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি দুইটাই আসলে গুগল মেইনটেইন করতেছে, সো আর কি আলটিমেটলি হয়তো আপনি আপনার নিজস্ব প্রেফারেন্সের বা রিকোয়ারমেন্টের উপর নিয়ে আপনি ডিপেন্ড করে ডিসিশনটা মেক করবেন। আপনার এরকম ডিসিশন নেওয়া লাগবে না যে আচ্ছা এটা তো এটার উপর তো এখন কাজই হচ্ছে না, সো আমি এটা নিতে পারবো না, এরকম ব্যাপারটা না। তো এপিআই তো চলে গেল, আমরা এখন আর কি অনেক ক্ষেত্রেই আসলে আমরা ডাইরেক্টলি এপিআই নিয়ে কাজ করব না, আমরা বেসিক্যালি আসলে এসডিকে ব্যবহার করেই
এপিআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করব। সো আর কি আপাতত আমরা জাভা এই তিনটা ক্লাউড প্রোভাইডার জাভা এসডিকে এর অবস্থা নিয়ে কিছুটা আলোচনা করি। তো প্রথমেই আসি এডব্লিউএস এর ক্ষেত্রে। এডব্লিউএস এর জাভা এসডিকে ব্যাপারে যেই ব্যাপারগুলো সেটা হচ্ছে যে এটা খুবই স্টেবল এবং খুবই ফ্রিকুয়েন্টলি এটা রিলিজ হয়। আলটিমেটলি অ্যাকচুয়ালি মনে হয় আসলে সত্যি কথা বলতে গেলে নাইটলি বিল্ডও আছে, মানে বেসিক্যালি আপনি মেভেন রিপোজিটরিতে গিয়ে দেখবেন যে হয়তো প্রতিদিনই বেসিক্যালি এডব্লিউএস এর এসডিকে এর একটা করে ভার্সন আপলোড হচ্ছে আর কি, একেবারে লেটেস্টটা। তো আপনার আর কি মানে সবসময় আসলে লেটেস্টটাই যে ইউজ করা লাগবে সেটা আসলে ব্যাপার না। আপনার যেই ফাংশনালিটি গুলো দরকার সেই ফাংশনালিটিটা যেই ভার্সনে আছে আপনি সেটা ইউজ করেই মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারবেন, সেটা আসলে ভালো মতোই কাজ করবে। সেটা আর কি মাঝখান থেকে হঠাৎ করে ডেপ্রিকেটেড হয়ে ভুলভাল ব্যবহার করা শুরু করবে না। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি ভালো মতোই মেইনটেইন হয় এবং আর কি মানে বেসিক্যালি খুবই স্টেবল। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এসডিকে গুলো দিয়ে যে কাজটা করতে পারবেন সেটা আসলে অ্যাকচুয়াল এপিআই এর যে ফাংশনালিটি গুলো হচ্ছে সেগুলোর সাথে সিনক্রোনাইজেশন খুবই ভালো। মানে বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এপিআই দিয়ে যে কাজগুলো করতে পারবেন এসডিকে দিয়েও সেই একই কাজগুলি করতে পারবেন। এসডিকে এবং এপিআইটা ইন সিনক্রোনাইজেশন আছে। দুইটা ব্যাপার সেটা হচ্ছে যে আর কি যে অ্যাকচুয়ালি ওদের জাভা এসডিকে দুটো মেজর ভার্সন অ্যাভেলেবল, একটা হচ্ছে 1.x আর একটা হচ্ছে নতুন 2.x, এবং আর কি দুটোই অ্যাক্টিভলি ডেভেলপ করা হচ্ছে, দুটোই রেগুলারলি আপডেট করা হচ্ছে। এবং এডব্লিউএস অ্যাকচুয়ালি মনে হয় আসলে রেকমেন্ডও করে 2.x, যারা নতুন ভাবে শুরু করবে তাদের জন্য আসলে 2.x ইউজ করাটাই রেকমেন্ড করে। আমি নিজে অবশ্য আমার অর্গানাইজেশনে এখন পর্যন্ত 1.x এই আছি। এবং আর কি আমি যেসব অবজারভেশন গুলো এখন বলবো সেগুলো আলটিমেটলি 1.x এর ব্যাপারে। 2.x নিয়ে আমি যেহেতু কাজ করি না, সো আনফরচুনেটলি আমি তেমন কিছু বলতে পারবো না। তো 1.x এর ক্ষেত্রে কিছু এক্সট্রা ব্যাপার যেটা আর কি আপনার কিছুটা অ্যাওয়্যার থাকা লাগবে। একটা হচ্ছে যে আর কি যে অনেক ক্ষেত্রেই আলটিমেটলি এসডিকে দিয়ে কোন একটা মেথড কল করলে আপনার রেসপন্সটা আসলে পেজিনেটেড হয়ে আসবে। মানে আপনার আসলে ধরেন 1000টা রেজাল্ট আসার কথা, কিন্তু আর কি মানে এফিসিয়েন্সির কারণে এসডিকে আপনাকে 100টা রেজাল্ট দিছে এবং আর কি আপনাকে একটা টোকেন পাঠাইছে। আপনার সেই টোকেনটা ব্যবহার করে আর কি নেক্সট 100টা ফেচ করতে হবে। সো আর কি আপনার প্রোগ্রামিং করার সময় এই পেজিনেশনের কনসেপ্টটা আসলে মাথায় রাখা লাগবে আর কি, যে আপনি যদি এমন কোনো একটা এপিআই কল করলেন যে আপনি প্রচুর অনেক কয়টা অবজেক্ট ডাউনলোড করলেন S3 থেকে, বা আপনি আপনার EC2 এনভায়রনমেন্টে আসলে আপনার 1000টা EC2 আছে, তো আপনার সেগুলো লিস্ট করে তারপর আপনি নতুন কোনো কাজ করতে যাবেন, ধরেন সেগুলোর উপরে কোনো জব ট্রিগার করবেন। তো ওই ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা অ্যাওয়্যার থাকা লাগবে যে আর কি যে আমার সমস্ত পসিবল যে ভ্যালু ছিল সেটা হয়তো প্রথম এপিআই কলেই আমার ফেরত আসে নাই। আমার আসলে টোকেনটা চেক করে পেজিনেট করে আসলে আমার সমস্ত কয়টা পাওয়া লাগবে। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। মানে অনেক ক্ষেত্রেই পেজিনেশনের ব্যাপারটা অনেকে খেয়াল করে না এবং তারপর আর কি বেশ কিছু এররের সম্মুখীন হয়। নেক্সট আরেকটা যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে আমি এডব্লিউএস এর এপিআই এর ব্যাপারে বলেছিলাম না যে আর কি যে মানে এই কনসিস্টেন্সিটা অ্যাক্রস সার্ভিসেস একটু কম। এই একই ব্যাপারটা আসলে জাভা এসডিকে তে এসেও আরেকটু বাজেভাবে ইফেক্ট ফেলে। এরকম যেটা হচ্ছে যে আর কি যে ধরেন একই টাইপের এক্সেপশন, সেটার এক্সেপশন ক্লাসের টাইপ এবং এরর কোড বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন টাইপের। যে দেখা যাচ্ছে যে আর কি যে EC2 থ্রো করতেছে থ্রটলিং এর জন্য লিমিট এক্সিডেড এক্সেপশন, আবার S3 থ্রো করতেছে থ্রটলড এক্সেপশন। তো
বা আর কি যে ধরেন আপনি এমন কিছু একটা খুঁজতেছেন যেটা আসলে নাই আর এখন, মানে কোনো এক কারণে ডিলিট হয়ে গেছে, কেউ হয়তো দেখা যাবে এরর কোড রিটার্ন করছে 404 যেটা আপনি এক্সপেক্ট করতেছেন, অন্য কেউ দেখা যাবে সম্পূর্ণ অন্য আর একটা অদ্ভুত কাস্টম এরর কোড থ্রো করে বসছে যেটার জন্য আপনি আসলে তৈরি ছিলেন না। সো এই একটা একটু সমস্যা আছে যে আর কি যে আপনি যদি অনেক কয়টা সার্ভিস নিয়ে একসাথে কাজ করেন, সো আপনার আসলে একটু কষ্ট করে এই বিভিন্ন টাইপের এরর গুলোর ব্যাপারে অ্যাওয়্যার থাকা লাগবে। এবং এই কারণে আর কি আপনি যদি ধরেন অনেক কটা নিয়ে কাজ করেন এবং আপনি কোনো একটা জেনেরিক এক্সেপশন হ্যান্ডলার লিখতে চান, সেইটার জন্য আসলে আপনার একটু কষ্ট করে সমস্ত কোটার ব্যাপারে অ্যাওয়্যার থাকা লাগবে আর কি। এবং আরেকটা যেটা AWS SDK এর ব্যাপারে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটা বড় লাইব্রেরি হিসেবেই পুরোটা ডাউনলোড করে ফেলা যায়। কিন্তু আপনি যদি স্পেসিফিক সার্ভিসের জন্য চান সেগুলোর জন্য আলাদা, আলাদা করে সব কোড আছে। যেরকম ধরেন আপনার আসলে পুরো AWS SDK টার দরকার নাই। আপনার শুধু S3 বা EC2 টাই দরকার আছে। আপনি শুধু EC2 লাইব্রেরিটাও মেভেন থেকে নিয়ে নিতে পারেন অথবা S3 টা নিয়ে নিতে পারেন। সমস্ত করার জন্য আলাদা, আলাদা আছে এবং সবকটা একসাথে আছে। এই ফ্লেক্সিবিলিটিটা আসলে তারা অফার করে। নেক্সট আসি মাইক্রোসফট Azure এ। Azure এর ক্ষেত্রেও আল্টিমেটলি রিলিজটা বেশ ফ্রিকোয়েন্ট, কিন্তু সেটা আসলে অন্য একটা কারণে। যেটা হচ্ছে যে আর কি যে মানে Azure এ যেহেতু কন্টিনিউয়াসলি নতুন, নতুন ফিচার ডেভেলপ হইতেছে, এই কারণে এটা জাভা SDK টাও এখন পর্যন্ত আসলে ফুলি স্টেবল না। এই কারণে আসলে তাদের বেশ ফ্রিকোয়েন্টলি রিলিজ করা লাগে। এবং এই কারণে এটার স্টেবিলিটিটাও এখনো আর কি মানে কমপ্লিটলি এনশিওরড না। ওই যেটা বললাম যে এরকম প্রিভিউ এপিআই হঠাৎ করে ডেপ্রিকেটেড হয়ে যেতে পারে, ওই কারণে একই দেখা যায় যে এসডিকে টা যেই এপিআই টা রেফার করতেছিল সেই এসডিকে টাও আসলে হঠাৎ করে ডেপ্রিকেটেড হয়ে গেল। এইটা একটা সমস্যা আছে। এবং আরেকটা যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে আর কি যে AWS এর ক্ষেত্রে আমি বলেছিলাম না যে আর কি যে সিনক্রোনাইজেশন আছে, যে এপিআই দিয়ে আপনি যা যা করতে পারবেন জাভা এসডিকে দিয়েও তাই করতে পারবেন। Azure এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। Azure এর নিজস্ব যে জাভা এসডিকেটা আপনি মেভেন থেকে নামাতে পারবেন সেটা আসলে এপিআই এর তুলনায় বেশ কিছুটা ল্যাগ বিহাইন্ড করে। আল্টিমেটলি যেটা হয় যে আর কি যে এপিআইটা প্রথমে বের হয়ে যায়, তার ৪-৫ মাস পরে হয়তো এসডিকেটা বের হয়। তো এই কারণে মানে আর কি জাভা এসডিকেটা সবসময়ই আর কি বেশ পিছিয়ে আছে। এই কারণে অনেকে আরেকটা অপশন আসলে অ্যাডভান্টেজ নিতে পারে, সেটা হচ্ছে যে আপনারা কেউ সোয়াগারের নাম শুনেছেন কিনা আমি জানি না। তো সোয়াগারটা বেসিক্যালি হচ্ছে যে আর কি যে এরকম একটা সিস্টেম যে আর কি আপনি বেসিক্যালি আপনার এপিআই এর একটা স্পেসিফিকেশন দাঁড় করিয়ে দিবেন জেসন ফরম্যাটে। তারপর আপনি বিভিন্ন কোড জেনারেটরের সাহায্যে সেই স্পেকটাকে ইনপুট দিয়ে দিবেন এবং সেই কোড জেনারেটর আপনার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আপনার একটা লাইব্রেরি বানিয়ে দিবে। তো Azure এর আর কি এই সোয়াগার স্পেসিফিকেশনটা আছে এবং Azure এর আর কি নিজস্ব একটা কোড জেনারেটর আছে যেটার নাম হচ্ছে অটোরেস্ট। তো এই অটোরেস্ট দিয়ে আল্টিমেটলি আপনি যেটা করতে পারেন, যা Azure এর নিজস্ব জাভা এসডিকে দিয়ে যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তা আপনি যেটা করতে পারেন যে আর কি যে Azure এর GitHub এ আর কি অ্যাকচুয়ালি লেটেস্ট এপিআই স্পেকটা আছে। আপনি Azure এর GitHub এ গিয়ে লেটেস্ট এপিআই স্পেকটা নিয়ে অটোরেস্ট ব্যবহার করে আপনার নিজস্ব কাস্টম জাভা এসডিকে বানায় নিতে পারবেন। সেইটা আসলে ল্যাগ বিহাইন্ড করবে না। তবে আর কি মানে যে আপনার যদি মেশিন জেনারেটেড কোডে একটু ভয়-টয় থাকে তো সেই ব্যাপারটা তো অবভিয়াসলি একটু রয়ে যাবে আরকি। এবং অন্যান্য কিছু পয়েন্টের রেসপেক্টে কম্পেয়ার করতে গেলে যেরকম আরকি আমি যে AWS এর ব্যাপারে যে পেজেশন এর কথাটা বলছিলাম, Azure এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আরকি Azure এর ক্ষেত্রে আপনি দেখবেন আসলে যে একটা ফাংশন আছে প্রায় সমস্ত ইন্টারফেসের মধ্যেই, নাম হচ্ছে লোড অল। সেটা বেসিক্যালি আসলে পেজিনেশনটা আপনার ব্যাকগ্রাউন্ডে হ্যান্ডেল করে দিবে। তো আর কি ওই ক্ষেত্রে বলা যায় যে পেজিনেশনের ব্যাপারটা Azure এ AWS এর তুলনায় হ্যান্ডেল করাটা একটু ইজিয়ার। আর আরেকটা রিলেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে যে Azure যেহেতু তার সেই রিসোর্স মডেলটা খুব স্ট্রিক্টলি ফলো করে, এই একই কারণে
তাদের এক্সেপশন এবং এরর কোডও খুবই স্ট্যান্ডার্ডাইজড, এক সার্ভিস থেকে আরেক সার্ভিসের মধ্যে ডিফার করে না, সব কোটা বেসিক্যালি একই টাইপের এক্সেপশন থ্রো করবে এবং একই টাইপের এরর কোড থাকবে। এই একটা সুবিধাও অ্যাজুরের ক্ষেত্রে আছে। ফাইনালি আসি গুগল ক্লাউডে। গুগল ক্লাউডের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আগেই বলছিলাম যে আর কি যে তাদের আসলে দুই টাইপের এপিআই আছে, একটা হচ্ছে রেস্ট এপিআই এবং আরেকটা হচ্ছে জিআরপিসি এপিআই। তো এই কারণে তাদের আসলে জাভা এসডিকেটাও আসলে দুই টাইপের, একটা হচ্ছে রেস্ট এপিআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে জিআরপিসি এপিআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য ব্যবহার করা হয়। এবং সেটা হচ্ছে যে আর কি যে পুরো আর কি বড় যে এসডিকেটা আছে, যে গুগল ক্লাউড এসডিকে, সেটা আসলে জিআরপিসি এপিআই এর উপর বেস করা। কিন্তু একটা ছোট সমস্যা হচ্ছে সেটা আসলে গুগল ক্লাউডের যত সার্ভিস আছে সবকটাকে আসলে কভার করে না। এই কারণে আসলে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আপনার আসলে দুইটা মিক্স করে ব্যবহার করা লাগতেছে। রেস্ট এপিআই এসডিকে এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সেটা পার সার্ভিস অ্যাভেইলেবল, যে আর কি যে গুগল ক্লাউড কম্পিউট ইঞ্জিনের জন্য একটা এসডিকে আছে, গুগল ক্লাউড স্টোরেজের জন্য একটা এসডিকে আছে, গুগল বিগকোয়েরির জন্য একটা এসডিকে আছে, এইভাবে করে আলাদা আলাদা অ্যাভেইলেবল। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা যদি আর কি গুগলের অন্যান্য লাইব্রেরি ব্যবহার করে থাকেন, যেরকম ধরেন হয়তো আপনি গুগল ম্যাপস ব্যবহার করছেন অথবা ইউটিউব ব্যবহার করছেন, অন্য কোনোটাই বেসিক্যালি ব্যবহার করে থাকেন, এটা আসলে রেস্ট এপিআই এসডিকে গুলো আসলে সেম ইডিয়ম এবং অথেন্টিকেশন এবং বেসিক্যালি সেম মডেল ফলো করে আর কি। তো আপনার যদি সেটা থাকে তাহলে আসলে আপনার রেস্ট এপিআই বেসড এসডিকে নিয়ে কাজ করার অনেক ইজিয়ার হবে, কারণ আপনি বেসিক্যালি সেটার সাথে অলরেডি ফ্যামিলিয়ার, আপনার অথেন্টিকেশন এবং ইয়ের জন্য অতটা কষ্ট করা লাগবে না, একই মডেলে আপনি অথেন্টিকেট করে ফেলতে পারবেন, একই টাইপের এক্সেপশন নিয়ে আপনার ডিল করা লাগবে, এটা আপনি করতে পারেন। তো এইটা হচ্ছে আর কি মানে গুগল ক্লাউডের ব্যাপার, যে আর কি আপনার আসলে দুইটা অপশন আছে, আপনি জিআরপিসি করতে পারেন অথবা রেস্ট এপিআই করতে পারেন। আপনি যদি আগের গুলো বেশি ব্যবহার করে থাকেন তাহলে আর কি এই আপনার জন্য হয়তো এপিআই বেসটাই বেটার হবে, রেস্ট এপিআই বেসটাই। তো আমি আসলে এই সমস্ত কটা টপিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম। লাস্ট কিছু অ্যাডিশনাল পার্সোনাল অবজারভেশন, এগুলো আর কি মানে আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে বেস করা। তো তার মধ্যে প্রথম যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আর কি যে অ্যাজিউরের এই ইয়ের যখন তখন ডেপ্রিকেট এবং মিউটেট হওয়াটা আসলে বেশ কিছুটা ক্রিটিক্যাল। যে আর কি অনেক ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে আর কি আমি একটা রেসপন্স অ্যাজিউম করে আমি কোড লিখেছি এবং 5 মাস পর প্রোডাকশনে সেই কোড কাজ করা বন্ধ করে দিছে, কারণ সেই এপিআই না বলে সেই এপিআই গায়েব করে দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে, এইটা একটা সমস্যা। তারপর আরেকটা পার্সোনাল অবজারভেশন বলতে পারি যে এডব্লিউএস এর ক্ষেত্রেও আর কি এই যে এরর কোড এবং এক্সেপশনের যে বিভিন্ন টাইপ আছে এইটাও আসলে একটু সমস্যাই করে অনেক ক্ষেত্রে। যে আপনার যদি একসাথে অনেক কয়টা সার্ভিস ইন্টারঅ্যাক্ট করা লাগবে এরকম কোড আপনার লেখা লাগতেছে, সেই ক্ষেত্রে আর কি আপনার আসলেই বেশ রিসার্চ করে নিয়ে বসা দরকার, তা না হলে আপনি আসলে সমস্যায় পড়বেন। কারণ দেখা যাবে আপনি এক টাইপের এক্সেপশন হ্যান্ডলিং লিখছেন, সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের এক্সেপশন চলে আসছে। এইটা একটা। থার্ড আর একটা পার্সোনাল অবজারভেশন যেটা আমি বলতে পারি যে আপনি যে কোন ক্লাউড প্রোভাইডারটা চয়েস করবেন সেটা আর কি আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করেও অনেকটা ডিপেন্ড করবে। যেরকম ধরেন আজকাল তো আর কি অনেকেই আসলে প্রোডাকশন ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ডকার বা কুবারনেটিস, স্পেসিফিক্যালি কুবারনেটিস ব্যবহার করার একটা ট্রেন্ড আসছে ইদানিং। তো
সেই ক্ষেত্রে আমি আসলে বলবো যে আর কি গুগল যেহেতু নিজেই কুবারনেটিস এর প্রাইমারি ডেভেলপার, এই কারণে আর কি মানে ক্লাউডে কুবারনেটিস ডিপ্লয়মেন্টের জন্য কারেন্টলি সবচেয়ে রেডিমেড বেটার অবস্থা আসলে গুগল ক্লাউডেই আছে। তো আপনার যদি ওই টাইপের রিকোয়ারমেন্ট হয় যে আপনার প্রোডাকশন ডিপ্লয়মেন্ট হবে কুবারনেটিসে, তাইলে আসলে আপনার গুগল ক্লাউডই চয়েস করা উচিত। এর মানে এই না যে আর কি যে কুবারনেটিসে আপনি এডব্লিউএস বা অ্যাজুরে ডেভেলপ করতে ডিপ্লয় করতে পারবেন না, কিন্তু কথা হচ্ছে যে আর কি মানে গুগল আর কি ব্যাপারটা আরেকটু রেডিমেড আছে এডব্লিউএস বা অ্যাজুরের তুলনায়। তারপর ঠিক একইভাবে যেরকম ধরেন যে আপনার অর্গানাইজেশন আর কি অ্যাক্টিভ ডিরেক্টরি খুব ঘন ঘন ব্যবহার করে আর কি এসএসও বা অথেন্টিকেশনের জন্য, সেই ক্ষেত্রে আর কি আপনার অ্যাজুর ইন্টিগ্রেট করাটা বেশ সহজ হবে আর কি আপনার অর্গানাইজেশনে, কারণ অ্যাজুরের অথেন্টিকেশনটাও আলটিমেটলি অ্যাক্টিভ ডিরেক্টরি বেসড। আর এডব্লিউএস এর ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যে এটা সবচেয়ে বেশি দিন ধরে আছে, সবচেয়ে বেশি ওয়েল এস্টাবলিশড, এবং আর কি যে একই কারণে আপনি যেটা চান সেটা হয়তো অলরেডি এডব্লিউএস বানায় ফেলছে, অ্যাজুর বা গুগল হয়তো এখনো বানায় পারে নাই, বা আর কি মানে তাদের মডেল এবং তাদের রিসোর্স এবং আর কি ইন্টারনেটের ডকুমেন্টেশন বা টিউটোরিয়াল সমস্ত কিছুই অ্যাভেলেবিলিটি এর ব্যাপারটা এডব্লিউএস এই আসলে সবচেয়ে বেশি থাকবে অ্যাজুর বা গুগল ক্লাউডের তুলনায়। এইগুলো হচ্ছে আমার কিছু পার্সোনাল অবজারভেশন। সো আর কি মানে আমার আজকে আপাতত এই বিষয়গুলো নিয়ে আলোচনার করার কথা ছিল। সো আমি আপাতত এখানেই শেষ করছি। আশা করছি যে যা যা নিয়ে আলোচনা করলাম সেটা আপনাদের জন্য ইউজফুল মনে হয়েছে। ধন্যবাদ। তো থ্যাংক ইউ তাহমিদ ভাই, খুবই চমৎকার একটি আপনার সেশন ছিল। আমরা অনেক কিছুই এর মধ্যে জানলাম, অনেক শিওর যে আমাদের অডিয়েন্সও এই বিষয় নিয়ে অনেক বেশি তথ্যপূর্ণ বিষয় জানতে পারলেন, এবং তারা যখন সিদ্ধান্ত নেবেন আপনার এই প্রেজেন্টেশনটি খুবই কাজে লাগবে আমার বিশ্বাস। অডিয়েন্সদের কাছে হচ্ছে যে এখনই সময়, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখনই করতে পারেন, আমরা হয়তো আর কিছুক্ষণ থাকবো। ইতিমধ্যে আমরা একটি প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে রাফি আহমেদ প্রশ্নটি করেছেন, হুইচ ওয়ান চুজ ফর। তামিদ ভাই, আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? আবার একটু রিপিট করেন, কথাটা একটু কেটে গেছিল। প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান শুড আই চুজ ফর HL7। আবারও কেটে গেছে, সরি। আচ্ছা, আমি আপনাকে টাইপ করে দিচ্ছি, হুইচ ওয়ান শুড আই চুজ ফর HL7। এট লেভেল 7 ইন্টারন্যাশনাল যে আপনার HL7 অর্গ এরকম কিছু একটা আছে, আই থিংক বিকাশে, সরি থেরাপি এরকম কিছু একটা ছিল আই গেস। আচ্ছা, সেটা এইটার মেডিকেল জন্য আচ্ছা রাফি আহমেদ, আপনি কি প্রশ্নটি যদি আরেকটু ইলাবোরেট করেন? আমি যতটুকু বুঝতে পারছি যে সেন্সিটিভ ইনফরমেশন গুলোর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করা বেটার। আমার ধারণা প্রশ্নটি এই সম্পর্কিত আর কি, লাইক যেমন ইউএস এর আচ্ছা মানে রিলেটেড ইনফরমেশন রাখার জন্য। হিপা বা ওই টাইপের কথা বলতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আই গেস। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমি যেটা বললাম যে কারেন্টলি সিকিউরিটি রিকোয়ারমেন্টের দিক দিয়ে এডব্লিউএসসি সবচেয়ে ম্যাচিউর। যেরকম আমি আমার সেশনে যেরকম আলোচনা করেছিলাম যে আর কি যে আপনার এই ক্ষেত্রে আর কি মানে রোল বেসড অ্যাক্সেস পলিসিটা খুবই গ্র্যানুলার করতে পারেন আপনি, এবং আপনার এই যে শর্ট টার্ম টোকেনের সিস্টেমটা আছে, এবং আরো বিভিন্ন টাইপের আসলে অথেন্টিকেশন বা ইয়ের অপশন আছে যেগুলো আমি আসলে কভার করি নাই, কিন্তু আর কি মানে সেন্সিটিভ ডাটার জন্য এডব্লিউএসসি কারেন্টলি বেস্ট, কারণ এটা সবচেয়ে বেশি ম্যাচিউর এবং সবচেয়ে বেশি অপশন আছে। ওকে, সো বেসিক্যালি উনি হেলথ রিলেটেড ইনফরমেশন, মেডিকেল রেকর্ড এগুলো সম্পর্কেই জানতে চাচ্ছেন, তাহলে আপনার উত্তর এডব্লিউসি সবচেয়ে বেশি ম্যাচিউর, রাইট? ইয়েস।
আমি আর কি বলবো যে আর কি সেই ক্ষেত্রে আর কি মানে এই যে ক্রস অ্যাকাউন্ট অ্যাক্সেস বা শর্ট টার্ম ক্রেডেনশিয়াল এবং আর কি এই S3 তে বিভিন্ন এনক্রিপ্ট করে রাখার অপশন আছে, এগুলো ইনভেস্টিগেট করে দেখতে আর কি। অলরাইট, সো আমরা আসলে এই সেশনটা রাখি আসলে 1 ঘন্টার জন্য। তো আমাদের আসলে 10 মিনিট অলরেডি পার হয়ে গেছে। তো শিওর যে আমাদের অডিয়েন্স এই সেশনটি আবার দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই জাভা ইউজার গ্রুপ যে গ্রুপটি আছে সেখানে করা যাবে, কিংবা এই ইউটিউবের যে প্রশ্নগুলো করা যাবে যদি থাকে ডেফিনেটলি। আর আমরা চেষ্টা করবো এই প্রশ্নগুলো তাহিদ ভাইকে রিচ আউট দেওয়ার জন্য, যাতে উনি এর অ্যান্সার দিতে পারেন আর কি। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর দিস। আমাদের সঙ্গে এতক্ষণ এত ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।